আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং প্রিমিয়ার প্রো এসেনশিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ভিডিও ফাইল নিয়ে কথা বলবো। ভিডিও ফাইলের কিছু বেসিক জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের জানা জরুরি আমি মনে করি, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। যেরকম একটা ভিডিও ফাইলের রেজলিউশন, তারপরে ফ্রেম রেট, ফরম্যাট, কোডেক, কন্টেইনার, এই জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। এটা যেহেতু এসেনশিয়াল কোর্স, আমি একদম বিস্তারিত আলোচনা করতে যাব না, সারফেস লেভেলে আমি জিনিসগুলো আপনাদের জানাবো। আপনাদের যাদের আরও জানার আগ্রহ আছে তারা অবশ্যই গুগলে সার্চ করতে পারেন, সব ইনফরমেশন অ্যাভেলেবল। তো যাই হোক, আজকে যে আলোচনাগুলো করছি সেগুলো আপনাদের জন্য, যারা শুরু করছেন তাদের জন্য যথেষ্ট, এবং পরবর্তীতে যখন আমরা নতুন সিকোয়েন্স নেব বা ভিডিও ফাইল নিয়ে কাজ করব তখন কনফিউশন ক্রিয়েট হবে না। আজকের এই ভিডিওটা যদি ভালোভাবে আপনি দেখেন, আপনি যদি কোনো একটা ভিডিও ফাইল দেখেন, যেরকম এই যে এইখানে একটা ভিডিও ফাইল আছে, তো ভিডিও ফাইলটার নাম হচ্ছে video.mp4। লাস্টে যে .mp4 লেখা আছে এইটাকে আমরা অনেক সময় ফরম্যাট বলে থাকি। এটা খুব একটা কিন্তু কারেক্ট না, এটা অ্যাকচুয়ালি এক্সটেনশন, ফাইলের একটা এক্সটেনশন। আমি যদি রিনেম করে mp4টা কেটে দিয়ে সেইখানে .jpg দিই অথবা .png দিই, তাহলে কিন্তু আমার কম্পিউটার মনে করবে যে এটা হচ্ছে একটা ইমেজ ফাইল। তো এইটা হচ্ছে এক্সটেনশন। আর এই যে mp4টা, এইটা সাধারণত রিপ্রেজেন্ট করে একটা ফাইলের কন্টেইনারকে, একটা ভিডিও ফাইলের কন্টেইনারকে রিপ্রেজেন্ট করে এইটা কন্টেইনার। আর এই যে ফাইলের যে এক্সটেনশন, এটা সাধারণত একই হয়ে থাকে। তাহলে আমরা ফরম্যাট কাকে বলবো, কন্টেইনার কাকে বলবো, কোডেক কাকে বলবো? তো প্রথমত আমরা একটা ইমেজ দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট ইকুয়াল কোডেক প্লাস কন্টেইনার লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডেকের উপরে লেখা আছে কোডার ডিকোডার, মানে কোডেক কথাটা এসেছে কোডার ডিকোডার, এই দুইটা কথার সমন্বয়। এটা হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা ইউজ টু ইনকোড দ্য ভিডিও। একটা ভিডিওকে কিভাবে সাইজেবল একটা জায়গাতে আনা যায়, কিভাবে স্ট্রিমেবল একটা পর্যায়ে আনা যায়, এইটা নিয়ে কোডেক কাজ করে। ঠিক আছে, কোডেক একদম খুব বেশি কম্প্রেসড হতে পারে বা একটু কম্প্রেশন কম থাকতে পারে। মানে একটা ভিডিও ফাইল ধরুন ম্যাসিভ সাইজের, এইটাকে আমরা কোডেকের মাধ্যমে এটার ফাইল সাইজটা অনেক ছোট করতে পারি। এটা যেন আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি বা স্ট্রিম করতে পারি, মানে লাইভ করতে পারি। এই জিনিসগুলো করার জন্য আমরা কোডেক ইউজ করে থাকি। তো আপনারা মনে হয় H.264 এর কথা শুনেছেন, এইটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কোডেক। এটার হচ্ছে আপডেটেড ভার্সন হচ্ছে H.265। একটা ফাইল যখন ইনকোড করা হয় সেটাকে আবার ডিকোড করতে হয়। ঠিক আছে, আপনার কম্পিউটারে এসে সেটা ডিকোড হবে। ইনকোড যত হ্যাভি হবে, এটাকে ডিকোড করতেও কিন্তু তত বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য H.265 যে ফাইলগুলো আছে সেইগুলো কিন্তু কম্পিউটারে যখন প্লে করবেন তখন দেখবেন যে আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে ইউসেজ একটু বেশি। তারপরে AV1, এটা অনেক আপডেটেড একটা কোডেক। তো এইটাতে যখন আপনি ভিডিও প্লে করবেন তখন দেখবেন যে আপনার গ্রাফিক্স কার্ডে কিন্তু একটু স্পাইক হচ্ছে, ঠিক আছে, ইউসেজ একটু বেশি হচ্ছে। তো এই জন্য যদি কোনো একটা ভিডিও ফাইলের কোডেক বেশি কম্প্রেসড হয়, সেটাকে যখন আপনি প্রিমিয়ার প্রোতে আনবেন, এডিট করতে যাবেন, তখন দেখবেন যে প্রিমিয়ার প্রো ল্যাগ দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমরা সাধারণত ট্রাই করে থাকি যে ভিডিও যখন এডিট করব এমন একটা কোডেক ইউজ করার যেটাতে আমরা এডিট স্মুথলি করতে পারবো। ঠিক আছে, তো কোডেক বিভিন্ন ধরনের হয়, যেরকম শ্যুট করার জন্য আমরা এক ধরনের কোডেক ইউজ করি, তারপরে এডিট করার জন্য এক ধরনের কোডেক ইউজ করি, আবার ডিস্ট্রিবিউট করার জন্য আরেক ধরনের কোডেক ইউজ করি। কিন্তু আমরা যখন একদম বিগ প্রোডাকশন নিয়ে কাজ করছি না, মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ করছি, বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা সাধারণত একটা কোডেকই ইউজ করি। যেরকম আমি এখন ক্যামেরাতে শ্যুট করছি ক্যানন 77D, এইখানে যে ভিডিও ফাইলটা রেকর্ড হচ্ছে এটার কোডেক কিন্তু H.264। এটাতেই আমি রেকর্ড করছি, আমি প্রিমিয়ার প্রোতে এডিট করব এইভাবেই H.264এই, এবং যখন রেন্ডার করব সেটাও H.264এই রেন্ডার করব। তো আমারও তো মাথা কাটাতে হচ্ছে না, বারবার কোডেক পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে হচ্ছে না। কিন্তু যারা একদম বিগ প্রোডাকশনে কাজ করে তারা হয়তো র ফরম্যাটে শ্যুট করে, সেইখানে কোডেক আলাদা থাকে, সেটাকে হয়তো এনকোড করে অন্য কোনো একটা কোডেকে, তারপরে সেটা এডিট করে তারপরে একদম ফাইনালে গিয়ে হয়তো H.264 বা H.265-এ তখন রেন্ডার করলো। সেটা মানে বিগ সাইজ প্রোডাকশনের কথা। আমার সাধারণত এরকম করা লাগে না, বা আমরা অফিসেও যখন ভিডিও শ্যুট করি সাধারণত মোটামুটি যে ফরম্যাটে শ্যুট করি বা যে কোডেকে শ্যুট করি সেটাতেই সাধারণত কাজ টাজ করি। তো এটাই মোটামুটি কোডেকের ব্যাপার স্যাপার। এখন এই কোডেকটাকে রাখার জন্য একটা জায়গা লাগে, সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার তো মানে তো বুঝতেই পারছেন, একটা কোনো বক্স। তো এই বক্সের মধ্যে কোডেকটা থাকে। এই কন্টেইনারের মধ্যে আপনার ভিডিও স্ট্রিম ফাইল থাকে, অডিও স্ট্রিম ফাইল থাকে, তারপরে বিভিন্ন ধরনের মেটাডাটা থাকে। এই সব কিছু থাকে কন্টেইনারের মধ্যে, এই বক্সটার মধ্যে। ঠিক আছে, একটা বক্স, সেই বক্সের মধ্যে ভিডিও ফাইলটা থাকে, ভিডিও ফাইলের কোডেক আছে,
তারপরে যে অডিও ফাইলটা থাকে সেটার জন্য আলাদা কোডেক আছে। এই সব কিছু জিনিস একটা বক্সের মধ্যে রাখে। এই বক্সটাকেই বলে কন্টেইনার। খুবই সহজ, এটা মানে তেমন কোনো মানে বুঝতে কষ্ট হওয়ার কথা না। তো এই বক্সের মধ্যে, যে বক্সটার মধ্যে এই ভিডিও স্ট্রিম, অডিও স্ট্রিম, সাবটাইটেল, মেটাডাটা এই সব কিছু থাকে, সেইগুলো হচ্ছে সেই বক্সটাকে বলে কন্টেইনার। তো জনপ্রিয় কিছু কন্টেইনারের মধ্যে আছে এমওভি, এমকেভি। এমকেভি ফাইলে হয়তো আপনারা অনেকেই মুভি ডাউনলোড দিয়েছেন। তো মুভিতে দেখবেন যে সাবটাইটেল কিন্তু অটোমেটিক অনেক সময় চলে আসে, কারণ ওই ফাইলটার মধ্যেই সাবটাইটেল কিন্তু থেকেই যায়। তারপরে আপনি যখন সেটার মেটাডাটা দেখেন, মেটাডাটা হচ্ছে ডাটা সম্পর্কে ডাটা, মানে আপনার ভিডিও ফাইল সম্পর্কে যে ডাটা সেটাই হচ্ছে মেটাডাটা। মেটাডাটার মধ্যে থাকে যে ফাইলের ফরম্যাটটা কি, তারপরে ফাইলটা কবে ক্রিয়েট করা হয়েছে, কবে এডিট করা হয়েছে, এই জিনিসগুলো থাকে। ওকে, এই সব কিছুই একটা বক্সের মধ্যে রাখা হয়। একটা ভিডিও ফাইল থাকে, ভিডিও ফাইলের সাথে যে অডিও ফাইলটা আছে সেইটা থাকে। সেই অডিও ফাইলও যে একটা থাকবে এমন কিন্তু না। অনেক মুভি আপনি ডাউনলোড দিয়ে দেখবেন যে অডিও অপশনে গিয়ে ভাষা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখবেন যে বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, মানে একটা ফাইলের মধ্যেই 3টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, 3টা ল্যাঙ্গুয়েজের অডিও দেওয়া আছে। তো এইটাও কিন্তু ওই কন্টেইনারের কারণ, ওই একটা কন্টেইনারের ভেতর সব কিন্তু রাখা আছে। তারপর সাবটাইটেল আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সাবটাইটেল দেওয়া আছে, তারপর চ্যাপ্টার দেওয়া আছে। এই সব কিছু কন্টেইনারের কাজ। এবং এই সব কিছু মিলে কম্পিউটারের কাছে একটা ইনস্ট্রাকশন থাকে যে এই ফাইলটা কিভাবে স্টোর হবে, কিভাবে কোন প্লেয়ারে ওপেন হবে, এই জিনিসগুলোকে ফরম্যাট বলি। ওকে, তো ফরম্যাটের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে এটা আসলে কি ফাইল বা কিভাবে এটাকে স্টোর করে রাখতে হবে আমার। এই জন্য আপনি ধরে রাখতে পারেন যে কোডেকটা কন্টেইনারের ভিতর থাকে এবং কোডেক এবং কন্টেইনার এই দুইটা জিনিস ফরম্যাটের মধ্যে থাকে। টেকনিক্যালি মধ্যে না, বাট ফরম্যাটের মাধ্যমে কম্পিউটার কিন্তু বুঝতে পারে যে এই ফাইলটা আসলে কি বা কিভাবে স্টোর করতে হবে, একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়ে। এখন ওই যে এক্সটেনশনের কথা বললাম, এক্সটেনশনটা সাধারণত এই যে কন্টেইনার যে নামে হয়, এমওভি যদি কন্টেইনার হয় তাহলে .mov থাকে, তারপরে .mkv থাকতে পারে, কন্টেইনারটা হয়তো mkv, সেই জন্য আপনার এক্সটেনশনটা ওই নামে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন, ফাইল ফরম্যাট, ফাইল এক্সটেনশন, ফাইল কোডেক, ফাইল কন্টেইনার, এই জিনিসগুলো আপনার একদম মুখস্থ রাখা লাগবে এমন না। যেহেতু আমি আপনাদের মধ্যে এই থটটা দিয়ে দিলাম যে এই জিনিসগুলো জানা দরকার, এখন আপনি চাইলে অনলাইনে অনেক সার্চ করবেন এই জিনিসগুলো নিয়ে, তাহলেই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আসলে কি। আমি ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা জানি না, বা আমার বোঝানোর মধ্যে হয়তো ভুল থাকতে পারে, কারণ আমিও সব কিছু কিন্তু জানি না, এত কিছু মনে রাখা কিন্তু কঠিন। আর এগুলো আপনার মাথায় রাখতে হবে যখন আপনি হয়তো ভিডিও রেন্ডার দিচ্ছেন বা ভিডিও নিয়ে একটা ভিডিও আনলেন, দেখলেন যে ল্যাগই হচ্ছে, তো আপনি সার্চ করতে পারেন যে কোন কোডেক ইউজ করলে প্রিমিয়ার প্রোতে একটু ল্যাগ ফ্রি হবে। তো এই জিনিসগুলো আপনারা একটু রিসার্চ করবেন, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি ফাইলের যে রেজলিউশন এবং ফাইলের যে ফ্রেম রেট, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। এখানে 2টা ভিডিও ফাইল আছে, তো ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হবে না হবে এই জিনিসগুলো, তারপরে সিকোয়েন্স নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমি কিভাবে সিকোয়েন্স নিতে হবে, কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হবে, এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন জাস্ট আপনারা দেখুন, আপনাদের কিছু করতে হবে না। তো একটা ভিডিও ফাইল, এই যে দেখুন যে এইখানে এই যে ভিডিও ফাইলটা, রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিজে গেলাম, এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ সাইজ লেখা আছে। তো ভিডিও ফাইল বাট ইমেজ সাইজ লেখা আছে 1920x1080। আপনি যখন ইউটিউবেও যান, নিচের দিকে যে গিয়ার আইকন আছে ওইখানে ক্লিক করলে আপনি কিন্তু 1080p ভিডিও দেখেন, 720p ভিডিও দেখেন, তারপরে 360p, 480p, এই জিনিসগুলো দেখেন। এই জিনিসগুলো আসলে কি, কোনো ইমেজের সাইজ যদি এই যে লাস্টের যে নাম্বারটা এটা যদি 1080 থাকে তাহলে ওটা 1080p ভিডিও, তারপরে 720 যদি থাকে তাহলে 720p ভিডিও। কিছুটা কম বেশি হতে পারে, কারণ 1080 যদি কিছুটা উপরেও হয় এটাকেও আমরা 1080p ভিডিওই বলবো। তারপরে 720p এর কিছুটা উপরেও যদি হয় এটাকেও 720p আমরা বলবো। যেরকম আমার যে ল্যাপটপ ছিল, এইচপি ল্যাপটপ, সেটা হচ্ছে 1366x768 মনে হয় সেটার রেজলিউশন ছিল, সেটাকে আমরা 720p বলবো, কারণ 768 720-এর একটু ওপরে, বাট 1080 পর্যন্ত কিন্তু পৌঁছায় নাই, সুতরাং ওইটা হচ্ছে 720p আমরা ধরবো। তো এই যে রেজলিউশনটা, এইটা আসলে কি, এখানে দেখুন যে এইভাবে বাম থেকে ডানে বা ডান থেকে বামে এই ভিডিওটার এইখান থেকে এই পর্যন্ত 1920টা পিক্সেল আছে, এবং এইভাবে ওপর থেকে নিচ এটা হচ্ছে 1080টা পিক্সেল আছে। তো এটার টোটাল পিক্সেল কত আছে সেটা কিন্তু আপনারা চাইলেই খুঁজে বের করতে পারবেন। দেখুন যে টোটাল পিক্সেল আছে 20,73,600 পিক্সেল টোটাল আছে। এইটা হচ্ছে 1080p একটা ভিডিও কিন্তু 4K হতে পারে, 2K হতে পারে। 4K যে রেজলিউশনটা
1080pর কিন্তু 4 গুণ। মানে 4K যখন আপনি একটা টাইম লাইন নেবেন, আমি এখানে একটা 4K সিকোয়েন্স নেব তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, 4K কে আমরা কিন্তু 2160p বলে থাকি, ঠিক আছে। সো এটা ওপেন করলাম, এইখানে যদি আমি 1080pর একটা ভিডিও আনি, এইখানে দেখুন যে আমি 4টা 1080p ভিডিও এইখানে সাজিয়ে রাখতে পারবো। ওকে, দেখুন যে এইখানে গেল, তারপরে এই দুইটাকেও যদি আমরা এই যে এইভাবে আনি, দেখেছেন 4K হচ্ছে 1080pর 4 গুণ, মানে 4টা 1080p ভিডিওর যে রেজলিউশন টোটালটা মিলে 4K হয়। এই জন্য 4K যখন আপনি ভিডিও এডিট করতে যাবেন, 1080p একটা ভিডিও এডিট করতে যেরকম কম্পিউটারের পাওয়ার প্রয়োজন হয়, তার কিন্তু মোটামুটি 4 গুণ পাওয়ার প্রয়োজন হয় একটা 4K ভিডিও এডিট করতে গেলে। এই জন্যই 4K আপনাদের অনেকের কম্পিউটারে হয়তো যদি কনফিগারেশন একটু কম থাকে তাহলে ল্যাগ হতে পারে। ওকে, সো 4K এর যে রেজলিউশন 2160 লেখা ছিল, এইটা আসলে কত? এটা হচ্ছে বিভিন্ন ধরনের রেজলিউশন হতে পারে। এটা দেখতে পাচ্ছেন যে 3840 বাই 2160 কম বেশি হতে পারে, ওই যে 1080p বা 720-র মতো, যে 2160 তো আছে, এখানে হালকা কিছুটা বেশি হতে পারে। তো এই জিনিসগুলো কেন জানা প্রয়োজন? আপনি যখন রেন্ডার দেবেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছে যাইতে পারে যে 1080p-তে রেন্ডার দিতে হবে বা 4K-তে রেন্ডার দিতে হবে, বা আপনি এখন ইউটিউবের জন্য একটা 4K ভিডিও তৈরি করবেন, তাহলে কত রেজলিউশন রাখবেন না রাখবেন, এই জিনিসগুলো আছে। এবং একটা ভিডিওতে কতগুলো ফ্রেম থাকে প্রতি সেকেন্ডে, সেটা হচ্ছে ফ্রেম রেট। মানে আমি এই ভিডিওটা যদি দেখি, এই ভিডিওটা দেখুন যে টোটাল কত সেকেন্ডের, 4 সেকেন্ড 7 ফ্রেম, এই এখানে 4 লেখা আছে, এখানে 7 লেখা আছে। এটা হচ্ছে 30 FPS এর একটা ভিডিও। আমি কিভাবে জানবো? ভিডিওর প্রপার্টিজে গেলেই কিন্তু এটা জানা যায়, বা আপনার উইন্ডোজ ইউজ করলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, ওইখানে ফ্রেম রেট কিন্তু দেখতে পাবেন। দেখুন যে ফ্রেম রেট, মানে এই ভিডিওতে প্রতি সেকেন্ডে 30টা করে ছবি আছে, ঠিক আছে। এটা ফ্লিপবুকের মতন, মানে ফ্লিপবুক লিখে সার্চ করবেন ইউটিউবে, তাহলে পেয়ে যাবেন আসলে কি বোঝাতে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি এই যে অ্যানিমেশনটা হচ্ছে এখানে আমি একটু কেটে দিই, এইখান থেকে শুরু করি, তারপরে আমি 1 সেকেন্ড পর্যন্ত রাখি, কেটে দিই সব কিছু। ওকে, তারপরে এই টাইম লাইনটা একটু বড় করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে দেখুন, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এক একটা ছবির মতো কিন্তু, ঠিক আছে। এই ছবিগুলোর সমন্বয়েই 1 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে এইখানে। মানে এই ছবিগুলো একটার পর একটা আসছে আপনার কাছে, দেখে সেটাকে ভিডিও বলে মনে হচ্ছে। তো এইখানে 1 সেকেন্ডে 30টা ফ্রেম আছে এরকম। এখানে আমি মনে হয় 27টা নিয়ে ফেলেছি, আমি 30টা ফ্রেম নিয়ে নিই। দেখেছেন 30টা যখন ফ্রেম হয়ে যাচ্ছে তখনই এটা 1 সেকেন্ড হয়ে যাচ্ছে। এখন ভিডিও কি শুধু 30 ফ্রেমেই হয়? না, ভিডিও হয় 60 ফ্রেমেও হতে পারে, তারপরে 120 ফ্রেমেও হতে পারে। যত ফ্রেম রেট বাড়বে তত ভিডিওটা স্মুথ লাগবে। এই যে আমি এখন হাত নাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন না একটা মোশন ব্লারিনেস দেখা যাচ্ছে। আমি 30 FPS ভিডিওটা করছি, এখানে যতটা ব্লারিনেস আছে, আমি যদি 60 FPS করতাম, আমি যদি এইভাবে হাত নাড়াতাম, এতটা ব্লারি লাগতো না। 24 FPS যদি করি তাহলে আর একটু বেশি ব্লারি লাগবে। তো 24 FPS অনেকে বলে সিনেমাটিক, মানে আপনি যে মুভিগুলো দেখেন বেশিরভাগই 24 FPS। অনেক সময় ইমোশনের উপর ডিপেন্ড করে ফ্রেম রেট কম বেশি করা লাগতে পারে। মানে হয়তো হরর একটা সিন দেখা যাচ্ছে, সেইখানে হয়তো অনেক সময় ফ্রেম রেট বেশি ইউজ করে, কারণ কিছুটা আনইউজুয়াল লাগে চোখে, কারণ চোখে আমরা সবসময় এইরকম ব্লারিনেস দেখে অভ্যস্ত, ওইটা দেখতে কিছুটা অন্যরকম লাগে। তারপরে আপনি ইউআই অ্যানিমেশন করছেন, সেটা চাইলে 60 FPS করতে পারেন। তারপরে আপনি কোনো একটা ভিডিও পরবর্তীতে স্লো করবেন, ঠিক আছে। আপনি একটা ভিডিও করছেন, আপনি জানেন সেটাকে স্লো করবেন, স্লো মোশন করবেন, আপনি অবশ্যই 60 FPS করবেন বা 120 FPS করবেন। তাহলে 30 FPS যখন আনবেন তখন কিন্তু 1 সেকেন্ডের ভিডিও 2 সেকেন্ড হয়ে যাবে, মানে স্লো হয়ে যাবে ভিডিওটা। কিন্তু আপনি যখন 30 FPS একটা ভিডিও স্লো করতে যাবেন তখন দেখবেন যে চপিনেস আসছে, দেখতে খুব একটা ভালো লাগছে না। এই জন্য ফ্রেম রেট জানাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে সাধারণত 30 FPS চলে। তারপর আপনি সিনেমাটিক কিছুটা ফিল চাইলে বা এই ব্লারিনেস যদি আরেকটু বেশি চান তাহলে আপনি 24 FPS করতে পারেন, আপনার ইচ্ছা। বাট আমি বেশিরভাগ সময় যে ক্লায়েন্টগুলোর জন্য কাজ করি 30 FPS করতে হয়, কারণ হয়তো সোশ্যাল মিডিয়াতে যাবে বা ওয়েবে যাবে, 30 FPS বেশি কাজ করে। 29.976 আছে, এটা একটু উইয়ার্ড ফ্রেম রেট, পুরোপুরি 30 না, এটারও অনেক কাহিনী আছে, যা সার্চ করবেন পেয়ে যাবেন। তো
এগুলো আপনাদের জানা দরকার। আরেকটা জিনিস আছে অ্যাসপেক্ট রেশিও। এই যে ভিডিওটা দেখছেন, এই যে এখানে যেটা প্লে হচ্ছে এটা 16:9 অ্যাসপেক্ট রেশিওর। ইউটিউবে যে ভিডিওটা দেখছেন এটাও 16:9 অ্যাসপেক্ট রেশিও। ইনস্টাগ্রামে বা ফেসবুকে অনেক সময় দেখেন 1:1 অ্যাসপেক্ট রেশিও, মানে টোটালটাই স্কোয়ার। তারপরে আপনি যখন রিলস দেখেন সেটা 16:9 এর উল্টা 9/16। মানে এই যে এই ভিডিওটাই যেটা দেখছেন এটাই যদি আমি এরকমভাবে লম্বা করি তাহলেই কিন্তু 9/16 হয়ে গেল। তো অ্যাসপেক্ট রেশিও নিয়েও একটু রিসার্চ করবেন। ফেসবুকে ইদানিং 4/5 বা 4/3 এই অ্যাসপেক্ট রেশিওগুলো কাজে লাগছে। এই অ্যাসপেক্ট রেশিও জানার জন্য আপনি জাস্ট গুগল ক্রোমে যাবেন, তারপরে অ্যাসপেক্ট রেশিও ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, তাহলেই এই ধরনের একটা ক্যালকুলেটর পাবেন। এখানে দেখবেন যে 16/9 কি দেওয়া আছে, 1280/720 720p ভিডিও, বাট 16/9 অ্যাসপেক্ট রেশিওর। আমি এখানে 1920 দিয়ে দিই, তাহলে দেখবো যে 1080p এখানে অটোমেটিক চলে এসেছে, যেহেতু অ্যাসপেক্ট রেশিও 16/9। তারপর আমি যদি এখানে 9/16 দিয়ে দিই, তারপরে আমি যদি এখানে 1080p দিই, তাহলে 1920 চলে আসলো, মানে 1080/1920। তারপরে এখানে কাস্টমে যে আমি 4/3 দিতে পারি, দেখুন এই যে এরকম চলে আসলো। তারপরে 4/5 আছে, আপনি চাইলে 4/5 লিখতে পারেন। আপনার যদি উইডথ হয় 1080, তাহলে আপনার হাইটে 1350 দিতে হবে, তাহলে 4/5 হবে। আমি মনে হয় একটু ভুল বলেছিলাম কিছুক্ষণ আগে যে 4/3ও চলে, 4/5 অ্যাকচুয়ালি বেশি চলে। তো এই জিনিসগুলো আসলে অনেক জিনিস আছে, আশা করি একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এই জিনিসগুলো যেহেতু আপনারা এখন নাম জানেন, একটু সার্চ করবেন ফ্রেম রেট, রেজলিউশন, ভিডিও ফ্রেম রেট, ভিডিও রেজলিউশন, তারপরে ভিডিও ফরম্যাট, এক্সটেনশন, কোডেক, কন্টেইনার, অ্যাসপেক্ট রেশিও, এই জিনিসগুলো নিয়ে সার্চ করবেন, আপনারা অনেক জিনিস জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সিরিয়াল বাই সিরিয়াল এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার যে ওয়েবসাইট আছে লার্ন উইথ রুহুল আমিন, সেইখানে যাবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের লার্ন উইথ রুহুল আমিন যে গ্রুপ আছে সেইখানে পোস্ট করবেন যদি কোনো প্রবলেম হয়, অথবা আপনি যদি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করে থাকেন সেগুলো সেই গ্রুপটাতে শেয়ার করতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।